তারেক রহমান প্রকাশ্যে একজন সেনাবাহিনী কর্মকর্তার কাছে মাপ চেয়েছেন। ঘটনাটা এমনিতে দেখলে মনে হয় খুবই ভদ্রতা, বাংলাদেশের রাজনীতিতে যা খুবই বিরল। একজন নেতা, বাংলাদেশের একটা বড় দলের নেতা, যিনি খুব নিকট ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বলে আশা করা হচ্ছে বা ধারণা করা হচ্ছে, সেই তারেক রহমান যখন একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনী কর্মকর্তার কাছে শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে দুঃখ প্রকাশ করেছেন তা নয়, তিনি একেবারে প্রকাশ্যে আরও অনেক লোকের সামনে এবং মিডিয়ার সামনে সেনাবাহিনীর সেই কর্মকর্তার কাছে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছেন। ধারণা করা হয়েছিল লক্ষ্মীপুর থেকে মাহফুজ আলম আর কুমিল্লা থেকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিএনপির টিকেটে দাঁড়াবেন। মাহফুজ আলমের ভাই একরকমের ঘোষণাও দিয়ে দিয়েছিলেন। কিন্তু এখন এত পানি গড়ানোর পর এই যে এ দুজনের পেছনে যেহেতু কোনো সমর্থন নাই, জনমানসে এদের প্রতি কোনো ভক্তি, শ্রদ্ধা, সম্মান, স্নেহ কিছু আর অবশিষ্ট নাই, আর এদের বিরুদ্ধে নানা রকম অপরাধ অপবাদের অভিযোগ, তো সেই অবস্থায় বিএনপি আসলে এনসিপির সঙ্গে যেমন জোটে যেতে রাজি হয় নাই, এবং সেই জোটে যেতে রাজি না হওয়ার ফলেই এদেরও বিএনপির টিকেটে নির্বাচন করার যে সম্ভাবনা সেটা ক্রমাগত কমেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। ঘটনাটা খুব সাধারণ, স্বাভাবিক নয়। একদিক দিয়ে এটা রাজনীতির একটা ভব্যতা, সভ্যতা, যেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হয়, কিন্তু আসলে কি ঠিক ততটুকু? এটার পিছনে কি অন্য কোনো সিগন্যাল আছে? সেটা নিয়ে আজকের আলোচনার শুরুতে আমরা দেখে নিতে চাইব যে ভিডিওটিতে কি আছে। গতকাল মঙ্গলবার আমরা দেখেছি যে এসএসএফের সাবেক ডিজি সৈয়দ ফাতেমি আহমেদ রুমি, তার কাছে তারেক রহমান দুঃখ প্রকাশ করেছেন তার কোনো এককালের আচরণের জন্য। যেহেতু জেনারেল রুমি এসএসএফে ছিলেন, ধরে নেওয়া হচ্ছে যে যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন তখন এই ঘটনাটি ঘটেছিল। গত মঙ্গলবারে অবসরপ্রাপ্ত প্রায় শতাধিক সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে নিয়ে তারেক রহমান একটা বৈঠক করেছেন, সেটা প্রকাশ্য বৈঠক, এবং সেই বৈঠকে তিনি প্রকাশ্যে মিডিয়ার সামনে এই ক্ষমা চেয়েছেন। দর্শক, আপনারা যারা এটা মিস করেছেন তাদের জন্য শুরুতে চলুন চট করে সেই ক্লিপটা দেখে আসি, তারপরে আসবো মূল আলোচনায়। রুমি সাহেব ছিলেন। রুমি সাহেব উপস্থিত আছেন? জি, আই ক্যান সি ইউর হ্যান্ড। রুমি সাহেব, আপনার নিশ্চয়ই মনে আছে, আই ও ইউ অ্যান অ্যাপোলজি। আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা মিছিল হয়েছিল একবার সেই পুরন ঢাকা থেকে আমিন বাজারে, এবং পুরো মিছিলটা আমি হেঁটে এসেছিলাম, আম্মাও ছিলেন সেই মিছিলে। তো সেই মিছিলে অনেক ভিড়, হট্টগোল। আপনি আমাকে একটা কোনো কিছু বলেছিলেন। আই এম ভেরি সরি, আমি সেদিন আপনার সাথে একটু রুড ব্যবহার করেছিলাম, কোনো বিভিন্ন সবকিছু মিলে। আই এম ভেরি সরি ফর দ্যাট। আমি অনেকদিন চেষ্টা করেছি আপনাকে রিচ করার জন্য, টু এক্সপ্রেস মাই অ্যাপোলজি। আমি সুযোগ পাইনি, আজকে সুযোগ পেয়েছি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। থ্যাংক ইউ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে, এবং সকলের কাছে আমি আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম। আমি কৃতজ্ঞ থাকি, আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আপনি যেটা বলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আই রিমেম্বার। থ্যাংক ইউ। মেজর জেনারেল সৈয়দ ফাতেমি আহমেদ রুমির কাছে এই ক্ষমা চাওয়াটা তারেক রহমানের, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এবং এটা শুধুমাত্র যে রাজনৈতিক ভুল বুঝাবুঝি, একজন মহান নেতার সভ্যতার পরিচয় দিচ্ছে তা কিন্তু নয়। তারেক রহমান কেন দেশে আসতে পারছেন না? আমরা সকলেই জানি যে তারেক রহমান দেশে আসতে পারছেন না, কিছু থ্রেট রয়ে গেছে, এবং এই থ্রেটগুলোকে যদিও গুজববাজরা কখনো তুরস্কের, কখনো সৌদি আরবের, কখনো পাকিস্তানের, কখনো ভারতের, মোস্টলি তুরস্ক এবং ভারতের গোয়েন্দা সংস্থা তার নিরাপত্তার হুমকির কথা বলে থাকেন, কিন্তু আমরা সকলেই জানি কানাঘুষা আছে যে এখনও বাংলাদেশ সেনাবাহিনী কোনোভাবেই তারেক রহমানের এই ফিরে আসাটাকে মেনে নিতে পারছে না, এর একটা বড় অংশ। সুতরাং এখন তারেক রহমানকে যদি দেশে ফিরতে হয়, তাকে সেনাবাহিনীর সাথে একটা আপোষ করতে হবে, এবং এই আপোষেরই কিছু ঘটনাক্রম হচ্ছে তারেক রহমানের এই ক্ষমা চাওয়া। প্রিয় দর্শক, আপনাদের অনেকেরই হয়তো মনে আছে এবং অনেকের হয়তো মনে নাই, তারেক রহমানকে 111 সরকার গ্রেফতার করেছিল এবং ব্যাপক টর্চার করেছে, এবং সেই গুরুতর টর্চারে তার কোমর এবং তার মেরুদণ্ডে স্থায়ী আঘাত পেয়েছেন বলে আমরা জানি, এবং দীর্ঘদিন ধরে তিনি ইউকেতে চিকিৎসা নিচ্ছিলেন। এখন যদিও তার চলাফেরা দেখা যায় যে তিনি সুস্থ আছেন, কিন্তু বোঝাই যায় যে তার সেই ভীতির জায়গাটা এখনও রয়ে গেছে, এবং সেই ভীতি আছে বলেই 5 আগস্টের পরের
এত অনুকূল পরিবেশের মধ্যেও তিনি দেশে ফিরে আসার সাহস পাচ্ছেন না। এই সাহস না পাওয়ার মূল কারণটাই হচ্ছে সেনাবাহিনী। কারণ এই যে শুধুমাত্র মেজর জেনারেল রুমির কাছে তিনি যে ক্ষমা চেয়েছেন তার মিসবিহেভিয়ার জন্য, তার উগ্র আচরণের জন্য বা অপ্রত্যাশিত আচরণের জন্য, সেটাই একমাত্র ঘটনা নয়। সেই সময়কার ইতিহাস যদি কানাঘুষা শুনে থাকেন যে সেনাবাহিনীর ব্যক্তিগত ক্ষোভ ছিল তার উপরে, কারণ তিনি অনেক তখনকার পদস্থ সেনা কর্মকর্তাদের সাথে এই ধরনের মিসবিহেভ করেছেন বলে সেনাবাহিনীর সূত্রে, আনঅফিসিয়াল সূত্রে এই ঢাকা শহরে বিভিন্ন কানাঘুষা ছিল। এবং তখনই লোকজন বলতেন যে যদি সেনাবাহিনী কখনো তারেক রহমানকে বাগে পায়, তারেক রহমানের জন্য ব্যাপক মুশকিল আছে। 1/11-এর পরে আমরা সেটাই দেখলাম। তারেক রহমানকে হাওয়া ভবন থেকে গ্রেফতার করা হয়েছিল এবং পরবর্তীতে তাকে ব্যাপক নির্যাতন করা হয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু সেইটা করেই শেষ নয়। সেনাবাহিনী তাকে নিয়ে হয়তো আরও ধরে রাখতে চেয়েছিল, খেলতে চেয়েছিল, সেটা সম্ভব হয় নাই, কারণ তারেক রহমান অনেকটা কৌশলেই বাংলাদেশ থেকে তখন বেরিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। কৌশলে, কারণ হচ্ছে এটা মনে রাখতে হবে যে তখনকার যে কেয়ারটেকার সরকার ছিলেন, তত্ত্বাবধায়ক সরকার, সেনাবাহিনী নিয়ন্ত্রিত সরকার আসলে সেটা, সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার তারেক রহমানকে এত সহজে ছেড়ে দিতে চাচ্ছিলেন না। এর অনেকগুলো প্রমাণ আছে, কথাবার্তা আছে। আমি যদি একটা রেফারেন্স শুধুমাত্র টানি, মার্কিন যুক্তরাষ্ট্রের যে তখনকার দূতাবাসের প্রধান ছিলেন, রাষ্ট্রদূত ছিলেন জেমস এফ মরিয়ার্টি, তিনি তার সরকারের কাছে যে রিপোর্টটা পাঠিয়েছিলেন সেটা 2008 সালের সেপ্টেম্বরের 3 তারিখ, সেখানে তিনি এই কথাটা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। পরবর্তীতে উইকিলিক্সের মাধ্যমে আমরা এই গোপন নথিপত্রগুলো পেয়েছি, কিন্তু আদারওয়াইজ আমাদের পক্ষে জানা সম্ভব ছিল না। সেখানে মার্কিন রাষ্ট্রদূত যে কথাটা বলছেন, তারেক রহমান notoriously corrupt and violent son of former Prime Minister খালেদা জিয়া, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তারেক রহমান সম্পর্কে এটা থেকে বোঝা যায় notoriously corrupt and violent। করাপ্ট, notoriously মানে হচ্ছে যে কুখ্যাত, করাপ্ট অ্যান্ড ভায়োলেন্ট, কারণ দুর্নীতি এবং সন্ত্রাসের জন্য কুখ্যাত তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র। এইভাবে মার্কিন রাষ্ট্রদূত তার রিপোর্টটা শুরু করেছেন এবং সেখানে তিনি বলছেন যে মেজর জেনারেল গোলাম কাদেরের সাথে তার কথা হয়েছে এবং মেজর জেনারেল গোলাম কাদের তখন কেয়ারটেকার গভর্নমেন্টের একজন অ্যাডভাইজার, নিশ্চিত করেছেন যে এই জিনিসটা কেয়ারটেকার সরকারের অনেকটা অগোচরে ঘটে গিয়েছে এবং তারা সরকারের জন্য দোষারোপ করছিলেন যে তখনকার যে বিচার ব্যবস্থার মধ্যে ছিলেন তাদের সেনাবাহিনীর সাথে সম্পৃক্ত না এরা, কিন্তু মোস্টলি আসলে তখনকার অ্যাটর্নি জেনারেল ছিলেন, ওনার নাম সালাউদ্দিন। অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন এটাকে ম্যানেজ করেছেন এবং মার্কিন রাষ্ট্রদূতের সেই রিপোর্টের মাঝে আছে যে তারেক রহমান যে হুট করে এই জামিনটা পেয়ে যাবেন এটা খুব দ্রুত লয়ে করা হয়েছে এবং একটা ইঙ্গিত আছে যে তখনকার যে প্রধান বিচারালয়গুলো আছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেখানে যেহেতু বিএনপির লবির লোকজন ছিলেন, বিএনপির নিয়োগ করা লোকজন ছিলেন সেখানে, এবং সেটাকে ট্রিগার্ড করেছে। এবং ডক্টর জুবাইদা রহমান তারেক রহমানের স্ত্রী, তার ব্যক্তি উদ্যোগে সম্পূর্ণভাবে বিভিন্ন চ্যানেলকে পাশ কাটিয়ে এই জামিনটা হুট করে তারা উচ্চতর আদালত থেকে নিয়েছেন। এবং মার্কিন রাষ্ট্রদূত সেখানে তার রিপোর্টে উল্লেখ করছেন যে এমনকি তারেক রহমানের যে লয়াররা ছিলেন তারাও আসলে প্রাথমিকভাবে বলেছিলেন যে এই জামিন আবেদন করা উচিত হবে না, কিন্তু সকলের অ্যাডভাইসের বাইরে গিয়ে, পরামর্শের বাইরে গিয়ে জুবাইদা রহমান খুব দ্রুত করেছেন। ধরেই নেওয়া যেতে পারে যে জুবাইদা রহমান অন্য কোনো লবির মাধ্যমে এই পরামর্শটা পেয়েছিলেন এবং সেটা খুবই নাইসলি ডিজাইন ছিল, যার কারণে খুব দ্রুত তারেক রহমান জামিন পান এবং পরবর্তীতে তিনি যুক্তরাজ্যে, ইউনাইটেড কিংডমে চিকিৎসার জন্য চলে আসেন। সেই সময় থেকে আজকে পর্যন্ত তিনি এখানেই আছেন। এখন তার ফিরে যাওয়ার বেলা যে কথাটা আমি বলছিলাম, যে যেহেতু তখনকার মেজর জেনারেল গোলাম কাদের বলছেন যে আসলে সেনাবাহিনী, উনি বলেছেন যে এটার সাথে সেনাবাহিনী উষ্মা প্রকাশ করেছে, সরকার তো উষ্মা প্রকাশ করেছে, বিব্রত হয়েছে কিছুটা, কারণ তারা খালেদা জিয়ার মুক্তির আগেও কিন্তু তারেক রহমানের মুক্তিটা হয়ে গিয়েছিল এবং তাদের সেই আফসোসটা রয়ে গেছে যে তারা তারেক রহমানকে এনাফ শিক্ষা দিতে পারে নাই, যদি আমি তাদের ভাষায় বলতে চাই। এখন যখন তারেক রহমানের ফিরে যাওয়ার সুযোগ এসেছে 5ই আগস্ট গত বছরের পট পরিবর্তনের পরবর্তীতে,
তোমার দেশ আমার দেশ, তারেক জিয়ার বাংলাদেশ, সেই তারেক রহমান দেশে ফিরতে পারছেন না, কারণ সেনাবাহিনী এখনও তার ফিরে আসতে রাজি নয়। মজার ব্যাপার হচ্ছে তখনকার সেনাবাহিনীর একটা বড় অংশ আওয়ামী লবির বা আওয়ামী লীগ সমর্থিত মনে করা হচ্ছিল। তখন খুব স্বাভাবিকভাবেই তারা, বিশেষ করে হাওয়া ভবন, তারেক রহমান তখনকার বিএনপি জামাত সরকারের উপরে বিরক্ত ছিলেন, সেটা 111-এর বিভিন্ন কার্যক্রমে বোঝা গিয়েছে। তাহলে এখন কি মুশকিলটা তৈরি হচ্ছে? এখন তো সেই আওয়ামী সমর্থিত সেনা অফিসাররা এখন দায়িত্বে নেই, তাদেরকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে, কেউ কেউ গ্রেফতার হয়েছেন, কেউ কেউ অবসরে আছেন, দু একজন পালিয়েও গিয়েছেন। তাহলে তারেক রহমানের সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে বর্তমান সেনাবাহিনীর যেটা রয়েছে, সেই সেনাবাহিনীর একটা বড় অংশ এটা অ্যান্টি আওয়ামী লীগ বাট প্রো বিএনপি নয়, এরা প্রো জামায়াতের লোক। মানে জেনারেল ওয়াকার থেকে শুরু করে তার প্রিয়ভাজন যারা আছেন, তাদের কথাবার্তা, আচার আচরণ, দেহভঙ্গি, ভাষাভঙ্গি, অনুনয় বিনয় এবং অন্যান্য যা যা ইত্যাদি ইত্যাদি আপনারা বলেই থাকবেন, তার সব কিছুই কিন্তু জামায়াতের সাথে সম্পৃক্ত। যার কারণে এই সেনাবাহিনীও তারেক রহমানকে আসতে দিতে চাচ্ছেন না। এই আসতে দিতে না চাওয়াটাকে মিনিমাইজ করার জন্য বিএনপি থেকে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা জানেন বেগম খালেদা জিয়ার চিকিৎসকরা খুব স্ট্রংলি নিষেধ করেছিলেন যে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, এই অবস্থায় তাকে কোনোভাবেই একটা প্রকাশ্য অনুষ্ঠানে নভেম্বরে, যেটা এই সেনানিবাসে হলো, সেখানে যেতে দিতে তারা রাজি ছিলেন না। দিতে রাজি ছিলেন না কারণ এটা প্রকাশ্য অনুষ্ঠান এবং খালেদা জিয়ার বর্তমান অবস্থা, তার ইনফেকশনের সম্ভাবনা ছিল। আমরা দেখেছি পরবর্তীতে খালেদা জিয়া এখন গুরুতর অসুস্থ, সেই ঘটনারই পরম্পরায় সেই অসুস্থতাই তাকে এখন হাসপাতালে নিয়ে এসেছে এবং তিনি অনেকটাই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন গত কয়েকদিন ধরে, এখন কিছুটা ইমপ্রুভ করছে। কিন্তু খালেদা জিয়া সেই 3 বাহিনী দিবসে গিয়েছেন, সশস্ত্র বাহিনী দিবসে গিয়েছেন, কারণ সেনাবাহিনীর সাথে সম্পর্ক উন্নয়নের একটা চেষ্টা বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে। খালেদা জিয়া এই জায়গাটা খুবই উদ্যোগী এবং স্মার্ট অবস্থায় তিনি এই অসুস্থ শরীরেও সেখানে গিয়েছেন। এটা একটা উদ্যোগ। এই যে প্রাক্তন সেনাবাহিনীর সিনিয়র অফিসারদেরকে নিয়ে প্রকাশ্যে, মানে এই জিনিসগুলো রাজনৈতিক দলগুলো করেই থাকে, তাদের যে সেনা লিঙ্কগুলো আছে সেগুলোতে তারা কথা বলে, কিন্তু এইভাবে প্রকাশ্যে সভা করার মাধ্যমে একটা সিগন্যাল দেওয়া যে তারেক রহমান বা বিএনপি আসলে বর্তমান সেনাবাহিনীর সাথে এক ধরনের আপুষে যেতে চায়, নেগোসিয়েশনে যেতে চায়। এবং এই যে ক্ষমা প্রার্থনা, এইটা একেবারেই হুট করে চলে আসা কিনা না, হুট করে তারেক রহমানের উপলব্ধি থেকে আসা কিনা না, সেটা প্রশ্ন সাপেক্ষ। কারণ এই ঘটনাটা যদি ঘটে থাকে আজকে থেকে প্রায় 20 বছর আগে, 20 বছরই তারেক রহমান ক্ষমা চাইলেন না, দুঃখ প্রকাশ করলেন না, সময় পেলেন না। এই অনুকূল সময়ে এসে তাও হি কুড জাস্ট কল জেনারেল রুমি, সেটা না করে প্রকাশ্যে সকলের সামনে চাইলেন। এটা এক ধরনের স্টেজ কিনা, মহড়া কিনা, এটা বোঝার একটা বিষয় আছে। এবং এর মাধ্যমে আরও সিগন্যাল দেওয়া। আমরা প্রকাশ্যে দেখলাম জেনারেল রুমির কাছে তারেক রহমান দুঃখ প্রকাশ করেছেন। আমি নিজে অ্যাপ্রিসিয়েট করি, রাজনীতিতে এই ভব্যতা সভ্যতা খুবই প্রয়োজন, খুবই ভালো জিনিস। করছি তো বেশ করেছি, এই মুড থেকে বেরিয়ে আসাটা খুবই চমৎকার কাজ হয়েছে। কিন্তু প্রকাশ্যে উনি শুধুমাত্র জেনারেল রুমির কাছে দুঃখ প্রকাশ করেছেন, অপ্রকাশ্যে পর্দার আড়ালে গোপনে উনি আর কার কার কাছে দুঃখ প্রকাশ করছেন আমরা জানি না। সেই ক্ষমা প্রার্থনা, সেই দুঃখ প্রকাশ করা, সেই সিগন্যাল দেওয়া, আমি তোমাদের জন্য নিরাপদ, তোমরা আমাকে যথেষ্ট মেরেছো, নির্যাতন করেছো, আমরা এটার প্রতিশোধ নেব না, আমরা কোনো অ্যাকশনে যাব না যদি ক্ষমতায় আসি, এটা তিনি কতটুকু বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান অবস্থায় জামাত নিয়ন্ত্রিত সেনাবাহিনীকে কনভিন্স করতে পারেন, সেটাই দেখার বিষয়। তিনি যদি সেটা যথেষ্টভাবে করতে না পারেন, আমরা বোধহয় তারেক রহমানকে প্রবাসে রেখেই বাংলাদেশে অবস্থিত প্রবাসী সরকার দেখতে যাব আগামীতে। প্রিয় দর্শক, আসুন আমরা নজর রাখি এবং দেখতে থাকি আগামীতে কী ঘটে। ভালো থাকুন সকলে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে, ইউনূস সরকারে একটা বড় পরিবর্তন সূচিত হয়েছে বুধবারে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, এই 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের মাধ্যমে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তফসিল ঘোষণা হওয়া মাত্র এই 2 উপদেষ্টার পদত্যাগপত্র কার্যকর হবে। এর ফলে ইউনূস সরকারে ছাত্রদের আর কোনো প্রতিনিধিত্ব থাকছে না। মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম যখন 15 মাস পরে পদত্যাগ করছেন, তখন নিশ্চিতভাবেই আপনারা অনেকেই আমার সঙ্গে একমত হবেন যে 15 মাস আগে 2024-এর আগস্টে যে আশাবাদ,
যে নতুন বাংলাদেশের স্বপ্ন এদের হাত ধরে হয়তো সফল হবে, একটা নতুন রাজনীতির দিকে এরা নিয়ে যাবেন, এমন একটা প্রত্যাশা বাংলাদেশের একটা বিরাট অংশের মানুষ করেছিলেন, সে প্রত্যাশায় একেবারে গুড়ে বালি হয়েছে। মানে কেউ এখন আর বিশ্বাস করেন না যে 2024-এর নেতৃত্ব দানকারী ছাত্ররা মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা নাহিদ ইসলামেরা বাংলাদেশে কোনো নতুন রাজনীতির সূচনা করার চেষ্টা করেছেন 15 মাসে, কিংবা তারা কোনো নতুন রাজনীতির সূচনা করতে যাবেন। কাজেই এই উপদেষ্টাদের পদত্যাগ সেটা বাংলাদেশের রাজনীতির জন্যে কি কারণে গুরুত্বপূর্ণ, এরপরেও সেক্ষেত্রে আমার বিশ্লেষণে প্রথম গুরুত্বের বিষয়টি হচ্ছে, মনোযোগে আনবার মতো বিষয়টি হচ্ছে এই যে ইউনূস সরকারের তাহলে আর বৈধতা থাকে কিনা। কারণ মনে রাখবেন 8ই আগস্ট যখন ইউনূস সরকার গঠিত হলো তখন বলা হয়েছিল যে ছাত্রদের সঙ্গে আলাপের মাধ্যমে সেনাপ্রধান এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্রদের পছন্দ। এবং এরপর জানুয়ারি মাস থেকে বিএনপি যখন বারবার দাবি তুলতে থাকলো, প্রথম বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি বললেন যে এই ছাত্র নেতারা যদি এখন রাজনৈতিক দলও গঠন করে তাহলে তাদের আর সরকারে থাকা ঠিক হবে না, কারণ তাহলে সরকারটি, ইউনূস সরকারটি নিরপেক্ষতা হারাবে। তখন যিনি তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলেন নাহিদ ইসলাম, তিনি বিবিসি বাংলাকে এর প্রতিক্রিয়ায় বলেছিলেন এবং বড় একটা ফেসবুক স্ট্যাটাসও দিয়েছিলেন যে 1-11 সরকারের সঙ্গে ইউনূস সরকারের সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে যে এখানে ছাত্র প্রতিনিধিরা আছেন, মানে অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী পক্ষ এই সরকারে আছে বলে এটা আসলে অভ্যুত্থান পরবর্তী সরকার, অভ্যুত্থানের সরকার। এটা একটা সেনা সমর্থিত সরকার, 1-11 সরকারের মতো সরকার নয়। এখন তো প্রশ্ন উঠতেই পারে যে যখন অভ্যুত্থানের নেতারা আর কেউ নেই, যিনি কিনা প্যারিসের হাসপাতালে শুয়েছিলেন, সেই ডক্টর ইউনূস কি করে এই সরকারের বৈধতা ধরে রাখেন? তো সেসব প্রশ্ন নিশ্চয়ই প্রয়োজনে সুযোগে রাজনৈতিক বিভিন্ন মহল ওঠাবেন, সেসব হয়তোবা নির্বাচনের আগে পরে আমাদের দেখতে হবে। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলমের এই পদত্যাগ একরকমের 2024-এর ছাত্র নেতাদের যে বিরাট রাজনৈতিক একটা বিকাশ বলবো, নাকি বলবো যে এক বিরাট তারা এই একটা মানে এক উত্থান ঘটেছিল, নাটকীয় উত্থান। মানে ঘরে ঘরে সকলে আমরা আগস্টের পর এই হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলমকে চিনে ফেললাম এবং 3জন মন্ত্রী হয়ে গেলেন তারা। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সারা বাংলাদেশ দাপিয়ে বেড়াতে থাকলেন, পদায়ন, একে ধরো, ওকে মারো, একে মামলা দাও, সব কিছু তারা নিয়ন্ত্রণ করতে থাকলেন। এই যে তরুণেরা, এই তরুণদের রাজনীতির একরকমের অবসান হতে যাচ্ছে কিনা সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। মানে নির্বাচন পর্যন্ত নিশ্চয়ই এনসিপির বিষয়ে মাঝে মাঝে পত্রিকায় খবরাখবর প্রকাশিত হবে, কিন্তু পত্র পত্রিকা, সংবাদ মাধ্যমে যে পরিমাণ মনোযোগ এই মাহফুজ আলম, আসিফ মাহমুদেরা পেতেন সেটা যে অনেক কমে এসেছে, সে বিষয়ে নিশ্চয়ই আপনারাও আমার সঙ্গে একমত হবেন। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 15 মাসে ভয়াবহ সব বিষয়ে শিরোনাম হয়েছেন। তিনি প্রথম শিরোনামে এসেছেন যে তার এপিএস মোয়াজ্জেম, তিনি কয়েকশো কোটি টাকা বাগিয়ে নিয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস হিসাবে কে কোথায় ঠিকাদারি করবেন থেকে শুরু করে সকল মন্ত্রণালয়েরই প্রায় একরকমের উন্নয়ন কাজ থেকে শুরু করে পদায়ন নাকি এই এপিএস মোয়াজ্জেম নিয়ন্ত্রণ করছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হয়ে। তার এপিএস মোয়াজ্জেম কয়েকশো কোটি টাকা বানিয়ে ফেলেছে, এরপর তিনি তাকে সরিয়ে দিয়েছেন, এতে তিনি প্রথম খবর হলেন। এরপরে তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার খবরের শেষ নাই। মানে তিনি বন্দুকের গুলি নিয়ে ধরা পড়লেন বিমানবন্দরে, কেউ বললেন AK-47 আছে তার কাছে, তারই গুলি পাওয়া গেছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলে বসলেন যে হ্যাঁ, তার কাছে তো অস্ত্র আছেই, কারণ তিনি পরিবার পরিজনের নিরাপত্তা রক্ষার জন্য বাড়িতে অস্ত্র রাখেন এবং সেই অস্ত্রের কিছু গুলি ভুলক্রমে তিনি নিয়ে বিদেশ রওনা হয়েছিলেন। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গুলশানে এক চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত বলে হাতে নাতে পুলিশ গিয়ে যাদেরকে ধরলো চাঁদাবাজি, দ্বিতীয় দফায় চাঁদাবাজি করতে যাওয়ার পর
তো সেই দলটির এক নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, বলে বসলেন যে গভীর রাতে ওয়েস্টিনের সামনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পরামর্শ দেওয়ার পরেই তারা চাঁদাবাজি করতে গিয়েছিলেন। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তখন ব্যাখ্যা হিসেবে হাজির করলেন যে তিনি আসলে গুলশানে গিয়েছিলেন, কারণ প্রায়ই তিনি রাতের খাবার খেতে অনেক রাত হয়ে যায়, বাসায় আর তখন তাকে খাবার দেওয়ার কেউ থাকে না, কাজেই তিনি হয় নীলা মার্কেট যান হাঁস খেতে, আর না হলে ওয়েস্টিন, মানে ঢাকার সবচেয়ে বিলাসবহুল হোটেল ওয়েস্টিন, 5 তারকা হোটেল ওয়েস্টিনের রেস্টুরেন্টে খেতে যান। এই কিনা মানে 2024-এর আগস্টেও ছাত্র থাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এসব 25-26 বছরের বয়সী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিয়মিত ওয়েস্টিনে খেতে যান, এ কথা তিনি সংবাদ মাধ্যমের সামনে বলে বসলেন। কাজেই কোটি টাকা যে বানিয়েছেন তারা, মানে কশো কোটি টাকা বানিয়েছেন সেটা বোঝা না গেলেও তাদের জীবনযাত্রায় যে পরিবর্তন, তাদের গাড়িতে যে পরিবর্তন, তাদের খাবারের জায়গা পছন্দে যে পরিবর্তন, তাতে এরা যে নানা রকম, মানে শুধু যে দাপিয়ে বেরিয়েছেন, মববাজি করেছেন তাই নয়, তারা যে টাকা বানিয়েছেন সে বিষয়ে আর কোনো সন্দেহের অবকাশ থাকে না। কাজেই এসব মিলিয়ে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের প্রতি, মানে তরুণ নেতা হিসেবে মানুষ যে ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান এবং সম্ভাবনা দেখে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল, সেটা এক রকমের নস্যাৎ করে দিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা কিন্তু তাদের পদত্যাগ করছেন। মাহফুজ আলমের কথা ধরুন, ডক্টর ইউনুস 2024-এর সেপ্টেম্বরে ক্লিন্টন ফাউন্ডেশনে নিয়ে গিয়ে বন্ধু ক্লিন্টনের সামনে পরিচয় করিয়ে দিলেন যে এই নাকি 2024 আগস্টের আন্দোলনের মাস্টার মাইন্ড। মানে এটাতে তো অনেকেই খুব খেপে গেলেন তো বটেই, কারণ ডক্টর ইউনুস আসলে মাহফুজকে মাস্টার মাইন্ড বলতে গিয়ে আসল যে মাস্টার মাইন্ড ছিলেন, এই নেতাদেরকে যারা তৈরি করেছিলেন, জামায়াতের নেতৃবৃন্দ, মূলত ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দরা যারা ক্রমাগতভাবে তাদেরকে জনবল, কৌশল, এমনকি কে কখন কোন ভিডিও বার্তা দেবেন, কি কৌশলে আগাবেন, কোন দুদিন কর্মসূচি একটু ঠান্ডা থাকবে, কোন দুদিন কর্মসূচি বেশি থাকবে, এই সব কিছু বলে যারা কিনা তাদেরকে আন্দোলনের জন্য আগে প্রস্তুত করেছেন, তারপর আন্দোলনের সময় সামনে রেখেছেন এবং পেছন থেকে সব রসদ জুগিয়েছেন, তাদেরকে একরকম পিছনে ঠেলে দিতে ডক্টর ইউনুস মাহফুজকে মাস্টারমাইন্ড পরিচয় করিয়ে দিয়ে মাহফুজের বিপদ বাড়ালেন। এরপর মাহফুজ ক্রমাগতভাবে জামায়াতে ইসলামীকে নানা রকম খোঁচাখুচি করতে থাকলেন, তার ফেসবুক স্ট্যাটাস দিয়ে তৌহিদি জনতার বিরুদ্ধে স্ট্যাটাস দেন, এরপরেই সেটা মুছে ফেলেন কতক্ষণের মধ্যে, তারপর জামায়াতে ইসলামীকে যুদ্ধাপরাধের জন্য ক্ষমা চাইতে বলেন, আবার ধমক খেয়ে সেই ক্ষমা চাওয়ার স্ট্যাটাসও তিনি নামিয়ে ফেলেন। এসব করতে করতে তার আসলে দাঁড়ানোর আর কোনো জায়গা নাই। এই দুজনেরই স্বপ্ন ছিল, যদিও বিএনপি জানুয়ারি মাস থেকে বলছিল যে এদেরকে পদত্যাগ করতে হবে, ফেব্রুয়ারি মাসে দল গঠনের পর নাহিদ ইসলাম তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে সরে দাঁড়ান এবং তিনি দলের দায়িত্ব নেন সম্পূর্ণত জাতীয় নাগরিক পার্টি গঠন করে। কিন্তু মাহফুজ এবং আসিফ মাহমুদ যে থাকেন, এই মাহফুজ আর আসিফ মাহমুদ দুজনেরই স্বপ্ন ছিল যে দল তাদেরকে বরাবর বলে আসছে যে নির্বাচনের আগে এদের পদত্যাগ করতে হবে, এরা থাকায় ইউনুস সরকারের নিরপেক্ষতা নষ্ট হচ্ছে, দুজনেরই স্বপ্ন ছিল যে তারা দুজনই বিএনপিতে জায়গা পাবেন, কারণ দুজনেরই পরিবার বিএনপি করে। লক্ষ্মীপুরে মাহফুজ আলমের বাবা শুধুমাত্র বিএনপি করেন তাই না, তার দলীয় পদ আছে। কুমিল্লায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা স্কুল শিক্ষক, তারাও বিএনপি ঘেঁষা পরিবার। তো ধারণা করা হয়েছিল লক্ষ্মীপুর থেকে মাহফুজ আলম আর কুমিল্লা থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিএনপির টিকেটে দাঁড়াবেন। মাহফুজ আলমের ভাই একরকমের ঘোষণাও দিয়ে দিয়েছিলেন। কিন্তু এখন মানে এত পানি গড়ানোর পর এই যে এ দুজনের পেছনে যেহেতু কোনো সমর্থন নাই, জনমানসে এদের প্রতি কোনো ভক্তি, শ্রদ্ধা, সম্মান, স্নেহ কিছু আর অবশিষ্ট নাই, আর এদের বিরুদ্ধে নানা রকম অপরাধ অপবাদের অভিযোগ, তো সেই অবস্থায় বিএনপি আসলে এনসিপির সঙ্গে যেমন জোটে যেতে রাজি হয় নাই, এবং সেই জোটে যেতে রাজি না হওয়ার ফলেই এদেরও বিএনপির টিকেটে নির্বাচন করার যে সম্ভাবনা সেটা ক্রমাগত কমেছে। এবং তারপরেও প্রত্যাশা ছিল, মানে বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো ভীষণ উচ্চাকাঙ্ক্ষী, তার প্রত্যাশা বিশেষভাবে ছিল যে তিনি
ঢাকায় নির্বাচন করবেন এবং ঢাকায় তিনি বিএনপির টিকেটে নির্বাচন করবেন, তিনি হঠাৎই সংবাদ মাধ্যমকে বলে বসলেন যে এনসিপি থেকে নির্বাচন করতে হবে, এমন তো কোনো কথা নাই, কারণ তিনি অন্য কোনো দল থেকেও নির্বাচন করতে পারেন। আর তিনি যেহেতু জাতীয় নেতা হতে চান, জাতীয় পর্যায়ে রাজনীতি করতে চান, কাজেই তিনি কুমিল্লা থেকে নির্বাচন করতে চান না, তিনি ঢাকা থেকে নির্বাচন করবেন। মানে এই ছাত্রদের কাছে আশা করা হয়েছিল নতুন দিনের রাজনীতি, কিন্তু তারা আসলে তার মানে মনে করেন নিজ এলাকায় রাজনীতি করলে জাতীয় পর্যায়ে রাজনীতি করা যায় না। এবং এ কথা বলতে বলতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই মাসখানেক আগে গিয়ে ঢাকা 10 আসনে ভোটার হলেন এবং তখনই তিনি বললেন যে স্বতন্ত্র হলেও তিনি ঢাকা 10 আসন থেকেই নির্বাচন করবেন এবং আগামীতে তিনি ঢাকা 10-এই থাকতে চান। মাহফুজ আলম এমনকি মানে মঙ্গলবার রাত পর্যন্ত বেচারা নিশ্চিত করতে পারছিলেন না তিনি নির্বাচনে দাঁড়াবেন কিনা, কারণ বিএনপি কিন্তু এখন শক্ত প্রার্থী দিয়ে দিয়েছে লক্ষ্মীপুরে। সেখানে তারা প্রার্থী দিয়েছে বিএনপি জোটের এলডিপি, অলি আহমেদের যে দল, সেখানের এক নেতা শাহাদাত হোসেন সেলিম তাকে মনোনয়ন দিয়ে দিয়েছে। এলডিপির শাহাদাত হোসেন সেলিম দল ভেঙে বিএনপিতেই যোগ দিয়ে দিয়েছেন এই লক্ষ্মীপুরের আসনটি পাওয়ার জন্য। এখন ওই শাহাদাত হোসেন সেলিমের সঙ্গে এবং ওখানকার জামায়াত প্রার্থীর সঙ্গে দাঁড়িয়ে বা তাদের মধ্যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন মাহফুজ আলম, এটা ভাবার আসলে কোনো জায়গা নাই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখন শোনা যাচ্ছে বিএনপিও পাচ্ছেন না, এনসিপিতেও যেহেতু যেতে পারছেন না, তিনি হয়তো গণ অধিকার পরিষদ নুরুল হক নুরু, ভিপি নুরুর দল থেকে নির্বাচনে দাঁড়াবেন, কারণ তিনি নাকি কিছুতেই এনসিপিতে যেতে রাজি হচ্ছেন না, তিনি আরেকটু মানে গুরুত্বপূর্ণ কোনো দলে যেতে চান। মানে গণ অধিকার পরিষদ থেকে দাঁড়ালেও যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 10টা ভোট পাবেন বা ঢাকা 10 আসনের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন থেকে ধানের শীষ দাঁড়িপাল্লাকে ঠেকিয়ে দিয়ে বিজয়ী হয়ে আসতে পারবেন, সেটা ভাববার মতো কোনো কারণ নাই। কারণ দেখেন যতগুলো জরিপ হয়েছে, এমনকি আপনি আপনাকে দিয়ে বিবেচনা করেন, আপনার আশপাশ দিয়ে বিবেচনা করেন, কেউ কি শাপলাকলিতে ভোট দিতে চেয়েছে, কেউ কি গণ অধিকার পরিষদের ট্রাক মার্কায় ভোট দিতে চেয়েছে, এরা আসলে ভোট পাবেন কোথা থেকে? তার মানে এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের এই সরকার থেকে পদত্যাগের মাধ্যমে আসলে 2024-এ যে ছাত্রনেতাদের উত্থান ঘটেছিল, সেই ছাত্রনেতাদের রাজনীতির এক রকমের অবসান হলো। মন থেকে যারা উঠে গেছেন তারা মিডিয়ায়ও থাকবেন না, তারা ভোটেও থাকবেন না।